গতকালের ক্লাসে আমি তোমাদের পার্কিন কনডেনসেশন নিয়ে আলোচনা করে দিয়েছিলাম, কিন্তু তোমরা সবাই উপস্থিত ছিলে না। তাই আমি ভাবলাম একটা ভিডিও করে তোমাদেরকে মেটেরিয়ালটা দিতে। তো প্রথমে আসি পার্কিন কনডেনসেশনের ইন্ট্রোডাকশনে। দেখো, বেঞ্জালডিহাইডের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের রিঅ্যাকশন যদি খুব হাই টেম্পারেচারে করা হয়, 175 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা বেস রাখা হয় এই রিঅ্যাকশানে, তাহলে সিনামিক অ্যাসিড তৈরি হয়, এবং যে সিনামিক অ্যাসিডটা তৈরি হয় সেটা ট্রান্স সিনামিক অ্যাসিড। তো এখানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে এই রিঅ্যাকশনটাতে সিস সিনামিক অ্যাসিড হয় না, শুধু ট্রান্স সিনামিক অ্যাসিড তৈরি হয়। এটা আমি একটু পরেই আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, এই পার্কিন কনডেনসেশন রিঅ্যাকশনটার একটা জেনারেল রিঅ্যাকশন স্কিম সেটা এইভাবে করা যেতে পারে যে রিঅ্যাকশনটায় যে অ্যালডিহাইডটা ইউজ হবে সেটা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যালিফেটিক অ্যালডিহাইড হলে চলবে না। ওকে, এবং এই রিঅ্যাকশনটা অ্যালডিহাইডটা রিঅ্যাকশন করবে একটা অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে, এবং সেই রিঅ্যাকশনটাতে একটা বেসেরও প্রয়োজন হবে, এইটি হচ্ছে ব্রেস। এবং একটু ভালো করে দেখলে বুঝতে পারবে এই বেসটা এই অ্যানহাইড্রাইডের সিমিলার, এই এই পোর্শনটা, ঠিক আছে। এবং এই রিঅ্যাকশনটাতে যেটা তৈরি হবে সেটা হচ্ছে একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বক্সিলিক অ্যাসিড। আলফা বিটা বলা হচ্ছে কেন, তার কারণ হচ্ছে এটা হচ্ছে এই কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে এটি হচ্ছে আলফা কার্বন, আর এইটি হচ্ছে বিটা কার্বন, এটি হচ্ছে বিটা কার্বন। আমি লিখতে অভ্যস্ত নই, তো তো আমার এই বিটা লেখাটা খুব একটা ভালো হলো না এখানটা। হুম। ওকে, তো এই অ্যানহাইড্রাইডের যে আর গ্রুপ, সেই আর গ্রুপটা দেখো এই আলফা পজিশনে এসে অ্যাটাচ হয়েছে। তো এই হচ্ছে জেনারেল স্কিম অফ দিস রিঅ্যাকশন। এরপরে আসি রিঅ্যাকশন মেকানিজমে। এই রিঅ্যাকশন মেকানিজমটার প্রথমে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড রিঅ্যাকশন করে এই কার্বক্সিলেট অ্যানায়নটার সাথে। এখানে কার্বক্সিলেট অ্যানায়নটা একটা বেস হিসেবে কাজ করবে, এবং বেস হিসেবে কাজ করার দরুন এইখানে যে এই CH3 গ্রুপটি আছে, মানে তিনটে হাইড্রোজেন আছে, সেই তিনটে হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন উঠিয়ে নেবে এবং তৈরি হবে এই অ্যানায়নিক স্পেসিসটা। এবারে যখনই এই অ্যানায়নিক স্পেসিসটা তৈরি হয়ে যাবে, এই রিঅ্যাকশন মিডিয়ামে বেঞ্জালডিহাইড আছে, তার সাথে রিঅ্যাকশন করে যাবে। রিঅ্যাকশন করার ফলে কি হবে দেখো, এই ইন্টারমিডিয়েটটা তৈরি হচ্ছে। হুম। এবারে আমরা দেখেছি যে এই রিঅ্যাকশনটাতে সিনামিক অ্যাসিড তৈরি হয়, সিনামিক অ্যাসিড তৈরি হয়, তার মানে এখানে একটা ডাবল বন্ড আছে। তাহলে রিঅ্যাকশনটাতে এবারে আমাদেরকে ওই ডাবল বন্ড তৈরি করতে হবে, এখানে একটা ডাবল বন্ড তৈরি করতে হবে এই পজিশনটাতে। এই পজিশনটাতে একটা ডাবল বন্ড তৈরি করতে হলে আমরা কিভাবে তৈরি করতে পারি, একটা বিটা এলিমিনেশন রিঅ্যাকশন করতে পারি। এবার বিটা এলিমিনেশন রিঅ্যাকশন করার জন্য এখানে একটা হাইড্রোজেন দরকার হবে, যেটা কিনা আছে এখানে হাইড্রোজেনটা, আর এখানে একটা লিভিং গ্রুপ দরকার হবে। তাহলে একটা বেস এসে এই হাইড্রোজেনটাকে ধরে এই লিভিং গ্রুপটাকে বের করে দেবে এবং এখানে একটা অ্যালকিন তৈরি হবে। এটা হচ্ছে রিঅ্যাকশনের উদ্দেশ্য। কিন্তু এই গ্রুপটা তো লিভিং গ্রুপ নয়, তাই এই নেগেটিভ চার্জটা এই কার্বনিল গ্রুপের সাথে রিঅ্যাকশন করে, দেখো এই কার্বনিল গ্রুপের সাথে রিঅ্যাকশন করার ফলে এই যে অ্যাসাইল গ্রুপটা রয়েছে পুরোটা এই অক্সিজেনে ট্রান্সফার হয়ে যাবে। এই রিঅ্যাকশনটা হবে, প্রথমে কার্বনিল গ্রুপের সাথে রিঅ্যাকশন হলো, দিয়ে এরকম একটা 6 মেম্বার সাইক্লিক ইন্টারমিডিয়েট তৈরি করলো। হুম। এবার এই 6 মেম্বার সাইক্লিক ইন্টারমিডিয়েটটা আবার
এইভাবে খুলে গেল, উল্টো দিক থেকে খুলবে। এবারে উল্টো দিক থেকে খুললে কি তৈরি হলো? এই কার্বক্সিলেট অ্যানায়নটা। এবারে দেখো, যদি তুমি কম্পেয়ার করো এক্স আর ওয়াই, তাহলে এই অ্যাসাইল গ্রুপ যেটা কিনা গ্রিন কালার দিয়ে মার্ক করা আছে, সেটা এক্স থেকে ওয়াই মানে এই অক্সিজেন থেকে এই অক্সিজেনে শিফট করে গেল। এবারে যখনই এই অক্সিজেনে এটা শিফট করে গেল, তখনই এটা একটা গুড লিভিং গ্রুপ ছিল। দেখো, এই পজিশনে ছিল এটা ও মাইনাস, এটা কিন্তু একেবারেই লিভিং গ্রুপ না। কিন্তু যখনই এই অ্যাসাইল গ্রুপটা ট্রান্সফার হয়ে এখানে চলে এলো, তখনই এটা একটা খুব সুন্দর লিভিং গ্রুপ, অ্যাসিটেট, খুব ভালো লিভিং গ্রুপ। যখনই এটা তৈরি হবে, মানে লিভিং গ্রুপ তৈরি হয়ে গেল, তার মানে এবারে বিটা এলিমিনেশনটা তো আমরা করতে পারি। কিন্তু যখনই কার্বক্সিলেট রয়েছে, এই কার্বক্সিলেট গ্রুপটা এই অ্যানহাইড্রাইড তো রিঅ্যাকশন মিডিয়ামের রয়েছে, এই অ্যানহাইড্রাইডের সাথে রিঅ্যাকশন করে এই কার্বক্সিলেট গ্রুপটা প্রথমে এনগেজ হয়ে যাবে। এবং এটাও একটা অ্যানহাইড্রাইড, দেখো ভালো করে, এটা একটা অ্যানহাইড্রাইড। ওকে, এবারে তাহলে বিটা এলিমিনেশনটা করতে পারবে। অ্যাসিটেট বেস এলো, অ্যাসিটেট বেস এসে এই প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট করলো এবং ইলেকট্রনটা এইভাবে সার্কুলেট করে গেল এবং অ্যাসিটেট গ্রুপটা সিস্টেম থেকে লিভ করে গেল এবং এখানে একটা ডাবল বন্ড তৈরি হয়ে গেল। তাহলে এটা যেটা কম্পাউন্ডটা তৈরি হয়ে গেল, দেখো, সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিডের একটা অ্যানহাইড্রাইড। এই পোর্শনটা হচ্ছে সিনামিক অ্যাসিডের পোর্শন, আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের পোর্শন। দুটো অ্যাসিড মিলিয়ে একটা অ্যানহাইড্রাইড তৈরি হয়। ঠিক আছে, এবারে যখন এটাকে হাইড্রোলাইজ করা হবে, তখন সিনামিক অ্যাসিডটা বেরিয়ে চলে আসবে। তো এই হচ্ছে রিঅ্যাকশনের মেকানিজম। তো এই রিঅ্যাকশনটা দেখে আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস নোট করলাম। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে যে এই অ্যাসাইল গ্রুপটা এই পজিশন থেকে এই পজিশনে শিফট হয়েছে, মানে এই এক্স থেকে ওয়াই তে অ্যাসাইল গ্রুপটা এই অক্সিজেন থেকে এই অক্সিজেনে শিফট করে গেছে। তো এটার রেসপেক্টে এভিডেন্সটা কি, মানে আমরা কি করে জানলাম যে এই অ্যাসাইল গ্রুপটা ওই অক্সিজেন থেকে এই অক্সিজেনে ট্রান্সফার হবে? আচ্ছা, দ্বিতীয় ইম্পর্টেন্ট ইস্যু যেটা, সেটা হচ্ছে যে কেন শুধুমাত্র ট্রান্স সিনামিক অ্যাসিড তৈরি হচ্ছে, কেন সিস সিনামিক অ্যাসিড তৈরি হচ্ছে না? এই দুটো কারণ আমাদের জানতে হবে। দেখো, এই অ্যাসাইল গ্রুপ ট্রান্সফার হবে সেইটা বুঝতে গেলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কিভাবে আমরা এই অ্যাসাইল গ্রুপ ট্রান্সফারটাকে, সরি, কিভাবে আমরা রিঅ্যাকশনটাকে বন্ধ করতে পারবো এই স্টেপে এসে। তো এই স্টেপে যদি আমরা রিঅ্যাকশনটাকে স্টপ করে দিতে পারি, বন্ধ করে দিতে পারি এই স্টেপে রিঅ্যাকশনটাকে, তাহলে রিঅ্যাকশনটা আর ফার্দার প্রসিড হবে না। তখন আমরা এই কম্পাউন্ডটাকে আইসোলেট করে নেব এবং অ্যানালাইজ করব এবং দেখব যে কোথায় অ্যাসাইল গ্রুপটা আছে। অ্যাসাইল গ্রুপটা তো প্রথমে অন্য অক্সিজেনে ছিল, যদি সেটা এখানে শিফট করে যায় তার মানে অ্যাসাইল ট্রান্সফার হচ্ছে। এইটি করতে গিয়ে কি করতে হবে তাহলে আমাদেরকে, যে ফলো আপ যে এলিমিনেশন স্টেপটা রয়েছে হচ্ছে এখানে, এই এলিমিনেশন স্টেপটাকে বন্ধ করতে হবে। এই এলিমিনেশন স্টেপটাকে বন্ধ করতে গেলে এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে আমাকে রাখা চলবে না। রিঅ্যাকশন, এমন একটা রিঅ্যাকশন ডিজাইন করতে হবে যেখানে এই হাইড্রোজেনটাকে রাখা চলবে না। ঠিক আছে, এবার এই হাইড্রোজেনটাকে রাখা চলবে না, কিভাবে আমরা তাহলে রিঅ্যাকশনটাকে মডিফাই করতে পারি? তাহলে রিঅ্যাকশনের স্টার্টিং মেটেরিয়াল গুলোকে চেঞ্জ করতে হবে। এবারে দেখো, এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু অ্যানহাইড্রাইড থেকে এসেছে, এই পুরো পোর্শনটা অ্যানহাইড্রাইড থেকে এসেছে। হুম, তাহলে আমাদেরকে এই অ্যানহাইড্রাইডটাকেই চেঞ্জ করতে হবে। আমরা এই হাইড্রোজেনটাকে চেঞ্জ করে মিথাইল গ্রুপে পরিণত করব। তাহলে এমন একটা রিঅ্যাকশন ডিজাইন করব যেখানে অ্যানহাইড্রাইডের হাইড্রোজেনগুলোকে মিথাইল গ্রুপ দিয়ে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এখানে দেখো, আমরা একটা হাইড্রোজেন রেখেছি, একটা হাইড্রোজেন কিন্তু এখানে আছে। এই একটা হাইড্রোজেন কিন্তু রিঅ্যাকশনটা ওই ওই স্টেপ পর্যন্ত পৌঁছতে দরকার হয়।
এবার যখনই আমরা এই দুটো মিথাইল গ্রুপ দুটো মিথাইল গ্রুপ রেখে রিয়াকশনটা করব, তখন রিয়াকশনটা এইরকম একটা ইন্টারমিডিয়েটে এসে থেকে যাবে, আর কিন্তু ফার্দার প্রসিড করবে না। দেখো এইখানে হওয়া দরকার ছিল বিটা এলিমিনেশন এবারে সিনামিক অ্যাসিডে পৌঁছানোর জন্য, কিন্তু বিটা এলিমিনেশন আর হতে পারছে না, যেহেতু এখানে হাইড্রোজেনস আর নেই, দুটো মিথাইল গ্রুপ রয়েছে। সেই জন্য রিয়াকশনটা থেকে আমরা এটা বুঝতে পারি, কারণ এটা তো আমরা আইসোলেট করেছি, ঠিক আছে, রিয়াকশন থেকে। তাহলে আমরা বুঝতে পারছি যে দেখো এই অ্যাসাইল ডেরিভেটিভটা এই অক্সিজেন থেকে এই অক্সিজেনে পৌঁছে গেছে। এই রিয়াকশনটার দ্বারা আমরা বুঝতে পারছি যে অ্যাসাইল গ্রুপ ট্রান্সফার হচ্ছে। এবারে আসা যাক যে কেন ট্রান্সসিনামিক অ্যাসিড তৈরি হচ্ছে। আমাদেরকে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই এলিমিনেশন স্টেপ, কারণ এই এলিমিনেশন স্টেপ থেকেই কিন্তু ডিসাইড হচ্ছে সিস সিনামিক অ্যাসিড হবে না ট্রান্সসিনামিক অ্যাসিড হবে। এটা করতে গেলে প্রথমে আমাকে এই যে ইন্টারমিডিয়েটটা রয়েছে এটার কনফরমেশনাল অ্যানালিসিস করতে হবে। কনফরমেশনাল অ্যানালিসিস করব আমরা এই কার্বনটার রেসপেক্টে। এই সিসি বন্ডের রেসপেক্টে আমরা কনফরমেশনাল অ্যানালিসিসটা করব। ধরে নেওয়া যাক এটা কার্বন নাম্বার 1 আর এটা কার্বন নাম্বার 2। এই কনফরমেশনাল অ্যানালিসিস করার জন্য আমরা নিউম্যান প্রজেকশন ফর্মুলাটাকে ব্যবহার করব। এটা হচ্ছে নিউম্যান প্রজেকশন এই ইন্টারমিডিয়েটটার একটা। তো এখানে ভালো করে দেখো যে আমি ইন্টেনশনালি যে দুটো লিভিং গ্রুপ হবে, মানে এই হাইড্রোজেন আর এই অ্যাসাইল গ্রুপ, এই দুটোকে আমি অ্যান্টি পজিশনে রেখেছি, মানে অপোজিট সাইডে রেখেছি। তার কারণ এই বিটা এলিমিনেশনটা হওয়ার জন্য অ্যান্টি পজিশনটা খুবই প্রয়োজন, অ্যান্টি ওরিয়েন্টেশনটা খুব প্রয়োজন, ঠিক আছে। এবারে 1 নম্বর আর 2 নম্বর কার্বনের যে সমস্ত আর গ্রুপগুলো রয়েছে সেগুলো আমি বসিয়ে দিয়েছি, র্যান্ডমলি বসিয়েছি। র্যান্ডমলি বসিয়ে দেওয়ার পরে দেখলাম এটা একটা কনফর্মার তৈরি হয়ে গেল। আরেকটা কনফর্মার আমরা খুব সহজেই তৈরি করতে পারি, সেটা হচ্ছে এই যে 1 নম্বর কার্বনের সাবস্টিটিউশন গুলো আছে, তিনটে সাবস্টিটিউশন, ওই সমস্ত সাবস্টিটিউশন গুলোকে যদি 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরিয়ে দিই, তাহলে এইটা এখানে চলে আসবে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে, এবং আমরা আরো একটা কনফর্মার তৈরি করে ফেলতে পারলাম এইভাবে। এবার এই দুটো কনফর্মারের স্টেবিলিটি আমরা জাজ করব। দেখো এখানে তিনটে যে বড় বড় গ্রুপ রয়েছে, এই তিনটে বড় বড় গ্রুপ কিন্তু একটা স্টেরিক ক্রাউডিং শুরু করবে, মানে একে অপরের সাথে মারপিট শুরু করবে, যেহেতু বেশি জায়গা নেই, এটাকে স্টেরিক ক্রাউডিং বলে। কিন্তু এই কনফর্মারটার মধ্যে শুধুমাত্র দুটো বড় বড় গ্রুপ একসাথে রয়েছে। তাই এখানে এই জায়গার অভাব, মানে স্টেরিক ক্রাউডিং একটু কম হবে। তাই সলিউশনের মধ্যে এই কনফর্মারটা এক্সক্লুসিভলি থাকবে, কারণ এটা অনেক বেশি স্টেবল এটার থেকে। তো যখনই এই কনফর্মারটা এক্সক্লুসিভ অ্যামাউন্টে থাকবে, তাহলে দেখা যাক এই কনফর্মারটার থেকে রিয়াকশন হলে কি প্রোডাক্ট তৈরি হবে। অ্যাসিটেট এলো, অ্যাসিটেট এলো এবং অ্যাসিটেট এসে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো এবং এই অ্যাসাইল গ্রুপটাকে বের করে দিল। ঠিক আছে, এই হচ্ছে এলিমিনেশন স্টেপ। এবারে দেখো এই যে দুটো হাইড্রোজেন রয়েছে তারা কিন্তু অপোজিট সাইডে রয়েছে, এবং এই ফিনাইল আর এই অ্যানহাইড্রাইড ডেরিভেটিভটাও অপোজিট সাইডে রয়েছে। তার মানে যে ডাবল বন্ডটা তৈরি করবে, সেই ডাবল বন্ডের দুটো হাইড্রোজেন অপোজিট সাইডে থাকবে, এবং এই দুটো ডেরিভেটিভ, এই দুটো ফাংশনালিটি অপোজিট সাইডে থাকবে, যেটা আমি বললাম একটু আগে, যে ফিনাইল আর অ্যানহাইড্রাইড এই দুটো অপোজিট সাইডে থাকবে। এটা পুরোটা অ্যানহাইড্রাইড আর এটা ফিনাইল, তো এরাও অপোজিট সাইডে রয়েছে ডাবল বন্ডের রেসপেক্টে। তাহলে এটা হচ্ছে ট্রান্স সিনামিক অ্যাসিডের একটা ডেরিভেটিভ, এবং এটা হচ্ছে তোমার অ্যানহাইড্রাইড অফ ট্রান্স সিনামিক অ্যাসিড। এবারে যখন এটা হাইড্রোলিসিস করবে তখন কি তৈরি হবে দেখো, এখানে এই ডাবল বন্ডে আর কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র এই অ্যানহাইড্রাইডটা হাইড্রোলাইজ হয়ে অ্যাসিড গ্রুপে পরিণত হবে।